শোনো শোনো সুধীরা, শোনো দিয়া মন, খিরে পুতুলে কাহিনী করি বর্ণন, আজ করি বর্ণন। এক রাজার দুই রানী দুগ্গা, দুগ্গা। তাদের বিচিত্র কথা স্মরণে রাখিও। রানী হিংসার আগে দিবানিশি জ্বলে, দু রানী চাই এক চাঁদের টুকরো ছেলে। দূর বাদুর ছিল বড় আদরে, বুদ্ধি দিল বানাতে পুতুলটি ঘিরে। ছেলে হওয়ার খবর পেয়ে রাজা বড় খুশি। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? তো ভাবে বসে ক্ষীরের পুতুল, ক্ষীরের পুতুল। রাজকুমারের হাতের ক্ষতটা টাটকা মনে হচ্ছে, ব্যাপারটা কি? এক্ষণে যথার্থভাবে যজ্ঞের কার্য সমাধা হচ্ছে। জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়, জয় জয় যুবরাজ সামন্তকের জয়। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজ আপনারা সবাই শুধুমাত্র আমার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত। আপনারা যেই ভালোবাসা আমাকে দিয়েছেন, যে সম্মান আমাকে দিয়েছেন, এর যেন পরিপূর্ণ মর্যাদা আমি দিতে পারি, এটুকু আশীর্বাদ আমাকে করবেন। ছেলেটার হাতের ক্ষতটা নিয়ে খুব চিন্তা হচ্ছে গো দিদি। কবিরাজ মশাই বললেন অনেক রক্তক্ষরণ হয়েছে, এখন তো ওর বিশ্রাম নেওয়া উচিত। আর কতক্ষণ এই অতিথি আপ্যায়ন চলবে বলো তো? আমাদের ছেলে ক্ষত্রিয় বীর, অল্পেতে বিচলিত হলে হবে? তবু মা তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক। প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে। তুমি না বুড়িমা সব সময় হেয়ালি করো। তুমি যদি মানুষটাকে দেখতে তাহলে বুঝতে পারতে কত বড় বীর যোদ্ধা তিনি। আমাদের গ্রামটাকে বাঁচাতে কত যুদ্ধ করলেন, আর তারপরেই তো দস্যুদের ছোড়া তীরে আহত হলেন। তুমিই বলো বুড়িমা, ওনাকে নিয়ে কি মজা করা উচিত? সত্যি ঠিকই, সত্যি বাছা, একেবারে মজা করা উচিত না। তা হ্যাঁ বাছা, তার না হয় শরীরে আঘাত, তোর কি মনে? শোনোই না বুড়িমা, আগুন লেগে গোটা গা পুড়ে গেছে, ঘর বাড়ি গোয়াল সব ছাই হয়ে গেছে গো। এখন এতগুলো মানুষ কোথায় যাবে, কি খাবে বলো তো? ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, এ কথা শুনিস নি বাছা? ও বুড়িমা, তুমি তো ঠাকুর,
তুমি কিছু একটা ব্যবস্থা করো না। আমি না করি অন্য কেউ ব্যবস্থা করবে, তবে ব্যবস্থা একটা হবেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়ি গেলাম, শ্যামলকে আবার খেতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আরো আমার জন্য চন্দ্রফুলি নিয়ে আয়, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আসছি গো। আয় রে আয় বাচ্চা। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আপনাদেরকে দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। কাল মধ্যরাতে দস্যুদের অতর্কিত আক্রমণে আমাদের রাজ্যের পশ্চিম দেশে নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। তাই সেই মুহূর্তে সেই আক্রমণকে প্রতিহত করতে আমাকে সেখানে ছুটে যেতে হয়। সে কি কুমার, আমরা তো সব কিছুই জানি না। কারাই বা আমাদের রাজ্যের পশ্চিম প্রান্ত আক্রমণ করেছিল? দস্যুদের পরাহত করলেও অন্ধকারে তাদের কাউকে চিহ্নিত করা যায়নি। তবে আমার বিশ্বাস অচিরেই তাদের পরিচয় আমি জানতে পারব, আর তারপর তাদের উৎখাত করব। এ রাজ্যের আপনাদের সকলে রক্ষার দায়িত্ব। তোমার সামন্তক যেভাবে কাল রাতে সীমান্তে দস্যু আক্রমণ প্রতিহত করেছে, তার জন্য আমি রাজা হিসেবে, পিতা হিসেবে গৌরব বোধ করছি। জয় যুবরাজ সামন্তকের জয়। জয়। কিন্তু কারা ছিল সেই দস্যু? রাজ্যের ভেতরের নাকি বাইরের? কুমারের আঘাত গুরুতর নয় আশা করি। আপনারা নিশ্চিন্ত হন, আমার কিচ্ছু হয়নি। আমি সুস্থ আছি। না না না, এভাবে চুপচাপ বসে থেকে অপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব। যেভাবেই হোক আমাকে জানতে হবে আমার শত্রু নক্ষত্রগড়ের পরিণতি কি হলো। গুরুদেব, এখন একমাত্র গুরুদেবই আমাকে সব খবর দিতে পারবে। গুরুদেব, আমি আমার এই 25 বছরের জন্মতিথির জন্য, এই বছরের জন্য সমস্ত প্রজাদের কর মকুব করলাম। জয় যুবরাজ সামন্তকের জয়। জয়। জয় যুবরাজ সামন্তকের জয়। শান্ত শান্ত হন আপনারা। আজকের এই শুভ দিনে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য সত্যি আমি খুব আনন্দিত, আপ্লুত বটে। কুমার এতক্ষণ যা বলল, এই বিষয়ে কুমারের সঙ্গে আমার আগেই কথা হয়েছে। তাই কুমারের এই ইচ্ছেকে স্বীকৃতি দিতেই আমি রাজা ঘোষণা করছি, প্রজাদের কাউকে এবছর কোনো কর দিতে হবে না। জয় নক্ষত্রগড়ের অধিপতির জয়। জয় নক্ষত্রগড়ের মহারাজ সৌরসেনের জয়। জয়। কাল রাতে দস্যুর আক্রমণে এ রাজ্যের সীমান্তবর্তী গ্রামে ভীষণ ক্ষতি হয়েছে। ঘর বাড়ি জ্বালানো হয়েছে, লুণ্ঠিত হয়েছে সাধারণ প্রজার সম্পত্তি। তাই যুবরাজের ইচ্ছে অনুযায়ী প্রজাদের ক্ষতিপূরণ ও আপৎকালীন আশ্রয়স্থলের ব্যবস্থাও করা হবে।
শোনো শোনো শোনো, মহুলতলির প্রজারা সবাই শোনো। দস্যু আক্রমণে তোমাদের গ্রাম পুড়ে যাওয়ার খবর শুনে মহারাজ তোমাদের ক্ষতিপূরণ দেবেন বলেছেন। মহারাজ এই পুড়ে যাওয়া ঘরবাড়ি সব সারিয়ে দেবেন, আর ততদিন তোমরা সবাই লটবহর নিয়ে রাজবাড়ির পিছনে তৈরি অস্থায়ী শিবিরে থাকবে। তোমাদের খাদ্য বস্ত্রের যোগানো রাজবাড়ি থেকে দেওয়া হবে। শোনো শোনো শোনো, জয় মহারাজের জয়। চলো 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 গো সবাই, সবাই লোটাপত্র বেঁধে নিয়ে চলো 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 চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চল বাবা চল, কালকে আবার এখানে নিয়ে আসবো। চল না শ্যামলী। বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে। ওরা কি শুধু তোর গোল ভেঙেছে বল? আমারও তো কুড়ে ঘর, মিঠাইয়ের দোকান সব ভেঙে চারকার করে দিয়েছে। তোর তো না হয় মাঠের ঘাস আছে, আর আমার কি করে পেট চলবে বলতো? আর এই গ্রামের মানুষগুলো, ওরাই বা কি খাবে? শোনো শোনো শোনো, মহুলতলির প্রজারা সবাই শোনো। শ্যামলী, দস্যুদের আক্রমণে তোমাদের গ্রাম ঢেড়া পিটিয়ে বলছে না? হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস? ক্ষতিপূরণ দেবেন সুধা? বলেছেন। সুধা, শিগগির সব গুছিয়ে নে। রাজামশাই বলেছেন আমাদের গা আবার নতুন করে গড়ে দেবেন। চল চল তাড়াতাড়ি চল, সব গুছিয়ে নে। শুনলি শ্যামলী কি বলছে ওরা? রাজার বাড়ি যেতে হবে, রাজামশাই সব করে দেবেন। যজ্ঞের কাজ যে ভালোভাবে মিটে গেছে, এটাই তো সব থেকে বড় কথা। হ্যাঁ মা, একদমই তাই। কুমার সামন্ত, ভেতরে এসো। বাবা, রাজ্যের সীমান্তের গ্রামের প্রজাদের আনার জন্য আমি সৈন্য পাঠিয়ে দিয়েছি, আর তাদের থাকার জন্য আমাদের প্রাসাদের পেছনে অস্থায়ী শিবির তৈরির কাজও শুরু হয়ে গেছে। বাহ, খুব ভালো। আর সীমান্তে আমাদের প্রজাদের পুড়ে যাওয়া ঘরবাড়ি, সেইগুলো পুনর্নির্মাণের কাজ নিশ্চয়ই শুরু করে দিয়েছো? হ্যাঁ বাবা। সভায় কিছুমাত্র বাড়িয়ে বলিনি সামন্ত, তোমার দক্ষতায় আমি মুগ্ধ। সীমান্তের গ্রামে দস্যু আক্রমণ প্রতিহত করায় আমি খুশি হয়েছি। তবে আমি যতদিন এ রাজ্যের দায়িত্বে আছি, ততদিন প্রজাদের বিপদে ছুটে যাওয়ার আগে আমাকে জানানো তোমার কর্তব্য কুমার। আমায় ক্ষমা করবেন বাবা। বেশ বেশ, যাও, এখন তুমি বিশ্রাম করো, আমি আসছি। বাবা কি আমার উপর রাগ করলেন? না দাদু ভাই, উনি তোমার উপর রাগ করেননি। উনি তোমার নিরাপত্তার কথা ভেবেই এই কথাগুলো বলেছেন। এ কি কুমার, তোমার গলার রক্ষা কবচ কোথায় গেল? সত্যিই তো, হার কোথায়? জানি না, মনে হয় যুদ্ধ করতে গিয়ে কোথাও পড়ে গেছে। সে কি কুমার, অত মূল্যবান হার? বড় মা, বড় মা, এত চিন্তার কিচ্ছু নেই। আমাদের রাজ্যের প্রজারা কেউ অসাধু নয়, কেউ খুঁজে পেলে নিশ্চয়ই ফিরিয়ে দেবে, তাই না বলো ঠাম্মা?
বলেছিল উনি রাজারই সেনা। তাহলে রাজবাড়িতে যদি ওনার দেখা পাই, তখন এই হারটা আমি ফেরত দিয়ে দেব। একবার তো বুড়িমার থানেও যেতে হবে দেখা করতে। তাড়াতাড়ি সব গুছিয়ে নি বাবা। শুনবো তো শুনবো, আরে নিশ্চয়ই শুনবো, তোমাদের সবার কথা শুনবো। আচ্ছা আমাকে আর কত বকুনি দেবে বলো তো তোমরা? শুনলি ছোট, আমরা নাকি ওকে বকুনি দিচ্ছি। শুনি রাত বিরিতে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরোলে চিন্তা হয় না বুঝি? কুমার, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমাদের ছুঁয়ে কথা দে, তুই কখনো এইভাবে প্রাণের ঝুঁকি নিবি না, বল। ক্ষত্রিয় কুলে জন্ম আমার, যুদ্ধ তো আমায় করতেই হবে। আর তাছাড়া তোমরা শুনলে না বাবা কি বললেন? নক্ষত্রগড়ের নিশান যেন সবার উপরে থাকে। এ দায়িত্ব তো এখন আমাকেই নিতে হবে। তার মানে তুই আমাদের কোনো কথা শুনবি না, তাই তো? শুনবো বড় মা, নিশ্চয়ই শুনবো। দাদুভাই, তুমি আমাদের বংশের একমাত্র প্রদীপ, তাই তোমাকে নিয়ে চিন্তা তো আমাদের হবেই। আমরা যা বলছি সব তোমার ভালোর জন্য। আমাদের কথা শোনো। না মা, না, ও আমাদের কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবে না। বড় মা, আমি শুনবো তোমাদের কথা, আমি তোমাদের সবার কথা শুনবো। এবার থেকে আমি আরো সাবধানী হব, কথা দিলাম। তবে এত সামান্য ঘটনায় বিচলিত হলে কি করে চলবে বলো তো? আর তোমরা একদম নিশ্চিন্তে থাকো, এত সহজে আমার প্রাণ যাবে না। কুমার, দাদুভাই, কুমার, একে তুই সামান্য ঘটনা বলছিস? তুই জানিস কবিরাজ মশাই কি বলেছেন? তোকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তাতে বিষ ছিল। সেই বিষ যদি গোটা শরীরে ছড়িয়ে পড়তো, তবে কি আমরা তোকে ফিরে পেতাম? যদি না তোকে সময় মতো হাতে বাঁধন দিত, যদি বিষটা ছড়িয়ে পড়তো। শোন বাবা, হটকারিতা করিস না। তুমি কি তবে আমার প্রাণ বাঁচালে? কে তুমি? আমি যে গোটা জীবন ঋণী হয়ে রইলাম তোমার কাছে। নামিয়ে দাও বলছি, নামিয়ে দাও। পুটলিটা যেখানে ছিল সেখানে রাখো। কি হলো? নামিয়ে দাও। জানতাম। ওলো গোজ গাছ তো সব সারালো। রাজবাড়িতে যাওয়ার দেখি বড় তাড়া। তার উপায় কি? এখানের অবস্থা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তা তো বুঝলাম। বলে আমায় কে বানিয়ে দেবে শুনি? রস ভরা, চন্দ্রপুলি, মনোহরা কে দেবে আমায়? জল বাতাসে কি পেট ভরে? কটা দিনেরই তো ব্যাপার, একটু রয়ে সয়ে থাকো না বাপু। আমি চলে এলেই তো তোমার ক্ষীরের মিঠাই করে দেব।
তা খুব যে উড়ো উড়ো মন দেখছিল। রাজবাড়িতে যাওয়ার এত কিসের টানলো? রাজবাড়িতে যেতে না আমার বইয়ে গেছে, অত টান টান নেই আমার। যেতে হবে তাই যাচ্ছি। সত্যি তো, আমি চলে গেলে তোমার জল বাতাসাই বা কে দেবে? না না, আমি বরং এখানেই থেকে যাই। বলো। পালায় ষাট যাবি বই কি বাচ্চা? এই গন্ড গ্রামে মিঠাই অলি হয়ে থাকার জন্য তো তোর জন্ম হয়নি বাচ্চা। তোকে যে রাজবাড়িতে যেতে হবেই।